এইটা আমার শোনা ওয়ান অফ দ্য মোস্ট হরিফাইং কেস। সাংঘাতিক কিছু একটা আমাদের বাড়িতে ঢুকেছে। যতবার ওকে দেখেছে সেই দিনটা 13 তারিখই ছিল। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আগের পার্টে আমি তোমাদের বলেছিলাম পলা দেবীর সেই ভয়ানক দৃশ্য দেখে প্রায় অজ্ঞান হওয়ার জোগাড় হয়েছিল। তার হার্টবিট যেন তখন মাত্রা ছাড়িয়ে দৌড়াচ্ছে। ওই রহস্যময় বাড়িতে তখন পলা দেবী সেই ভয়ঙ্কর অদ্ভুত জিনিসটার সাথে একা। সেই ঘরে ঢুকে দেখা তো দূর, সে এক পা বাড়ানোরও সাহস পাচ্ছে না। কি ভয়ানক দৃশ্য দেখে এমন অবস্থা হয়েছিল বা কে ছিল সেই ঘরে জানতে হলে আমার এই ঘটনারই আগের পার্টটা শুনতে হবে। এই চ্যানেলের লিঙ্কে গিয়ে শুনে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর থেকেই আমি এই পার্টে বলা শুরু করছি। চলো তাহলে শুরু করা যাক। পলা দেবী তো সেই বারান্দাতেই পাথর মূর্তি হয়ে দাঁড়িয়েছিল প্রায় 15 মিনিট মতো। যে ঘটনা তার চোখের সামনে এক্ষুনি ঘটল, সেটা দেখার পর যে কোনো নর্মাল মানুষেরই অবস্থা শোচনীয় হয়ে যাবে, আর দুর্বল মানুষ হলে তো আর কথাই নেই। তারপর খুব আস্তে আস্তে সতর্কভাবে পা টিপে টিপে ওই ঘরের দিকে দেখতে দেখতে সিঁড়ির দিকে এলো সে। তারপর রুদ্রশ্বাসে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে এলো এবং টেবিলের উপর রাখা ব্যাগ থেকে মোবাইলটা বের করে আগে সৌরভবাবুকে কল করলো। হ্যালো হ্যালো শুনছো? আমার আমার ভীষণ ভয় করছে। সাংঘাতিক কিছু একটা আমাদের বাড়িতে ঢুকেছে। সে এখন সঙ্গীতার ঘরে ঢুকেছে। আমার হার্ট ফেল হয়ে যাবে। ভয়তে আমি অজ্ঞান হয়ে পড়ব। আমি আর পারছি না। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমি পরিষ্কার দেখেছি ওকে ওই ঘরে ঢুকতে। তো তাড়াতাড়ি চলে এসো প্লিজ। এক নিঃশ্বাসে কাঁদো কাঁদো গলাতে বলে গেল সে। সৌরভবাবু হঠাৎ এইসব শুনে যেন হকচকিয়ে গেল। ঠিক কি যে ঘটছে কিছুই সে বুঝতে পারছে না। আচ্ছা শান্ত হ। কি হয়েছে? কে ঢুকেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, দাঁড়াও ভয় পেও না। আমি অফিসে এমার্জেন্সি লিভ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছি। তুমি নিচেই থাকো, দরজার কাছে দাঁড়িয়ে থাকো বা বাইরেটা এসে বসো, কিচ্ছু হবে না, শান্ত হও। এই বলে সৌরভবাবু তাড়াতাড়ি করে লিভ নেওয়ার ব্যবস্থা করতে চলে গেল। পলা দেবী তখনও ভয়তে কাঁপছে। বাড়ির বাইরেটা এসে ভালো করে উপরের দিকে দেখার চেষ্টা করছে কাউকে দেখতে পাচ্ছে কিনা। তার বাড়ির ভিতর পা রাখার ক্ষমতা এখন আর নেই। যদি সে আবার আসে? কে ছিল সে? এইসব নিয়ে ভাবতে ভাবতেই বাড়ির বাইরে বারান্দাতে বসে রইল প্রায় অনেকক্ষণ। ওদিকে সৌরভবাবু যেন কিছু সন্দেহ করছে। সেও ভালোই বুঝতে পারছে এটা কোনো নর্মাল ঘটনা নয়, অলৌকিক কিছুই ঘটছে সেই বাড়িতে। ঠিক যে কারণে সেই সম্রাট ইলেকট্রিশিয়ান তাকে বলেছিল এই বাড়ি ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে। তোমরা যারা এখনো পার্ট 1 শোনোনি তারা গিয়ে এখনই দেখে নাও, তাহলে বুঝতে পারবে আমি ঠিক কি বলতে চাইছি। এই সম্রাটটা কে আর সে কি বলেছিল সৌরভবাবুকে। যাই হোক, সৌরভবাবু 1-1.5 ঘন্টার মধ্যেই চলে এলো বাড়িতে। দূর থেকে দেখতে পেল পলা দেবী বাইরেই বসে। সৌরভবাবুকে দেখেই সে যেন স্বস্তি পেল। তাড়াতাড়ি করে উঠে গিয়ে তাকে সবটা বলল যা যা ঘটেছিল তখন। সৌরভবাবু মনে মনে ভয় পেলেও উপরে কিচ্ছু বুঝতে দিলেন না।
সে বললেন, আচ্ছা আচ্ছা, আমি তো এসে গেছি, এখন কিচ্ছু হবে না, চলো ভিতরে চলো, আমাকে দেখতে হবে তো কি আছে, কে আছে সঙ্গীতার ঘরে, সবটা তো জানতে হবে। পলা দেবী তো কিছুতেই যেতে চাইছে না। তারপর অনেক বুঝিয়ে সাহস দিয়ে তাকে শেষমেশ ভিতরে নিয়ে গেল সৌরভবাবু। তারপর ওরা দুজন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে লাগলো। পলা দেবী কিছুটা উঠেই দাঁড়িয়ে পড়ল। তার আর সাহসে কুলোলো না যে সে সেই ঘরের সামনে গিয়ে দেখবে সেটা কে ছিল। সৌরভবাবু আস্তে আস্তে এগিয়ে গেল সঙ্গীতার ঘরের দিকে। ঘরের দরজাটা খোলাই ছিল। তারপর ঘরের মধ্যে ঢুকেই আগে সব লাইট জ্বালিয়ে দিল। তারপর চারোপাশটা ভালো করে দেখার চেষ্টা করলো, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই, কেউ নেই সেই ঘরের মধ্যে। চারিদিকটা ভালো করে দেখে নিয়ে এবার বেরিয়ে এলো ঘর থেকে। তারপর বারান্দাটাও ভালো করে দেখে নিল, কিন্তু না, সেখানেও কেউ নেই। তারপর পলা দেবীকে উপরে ডাকলো হাত নাড়িয়ে। পলা দেবী খুব ভয়ে ভয়ে উঠে সেই বারান্দায় গিয়ে দাঁড়ালো। কই, কিছুই তো নেই, আমি তো কিচ্ছু দেখতে পেলাম না, ঘরে কেউ নেই, বারান্দায় কেউ নেই। তুমি কি দেখলে? তুমি আমাকে যে ঘটনাটা বললে, যে অদ্ভুত দেখতে কোনো জিনিসের কথা বললে, সেরকম তো কিছুই নেই এখানে। তবে হ্যাঁ, আজ আমার তোমাকে কিছু বলার আছে, যেটা আমার অনেক আগেই তোমাদেরকে বলে দেওয়া উচিত ছিল। তারপর সৌরভবাবু সেই সব কথা এক এক করে বললেন, যেটা তিনি সেই সম্রাট ইলেকট্রিশিয়ানের ব্যবহার থেকে সন্দেহ করেছিলেন এবং তার খটকা লেগেছিল এই রহস্যময় বাড়িটা নিয়ে। ওদিকে সঙ্গীতা আর পীয়ূষ তখনও স্কুলে, কিন্তু ওদের মাথায় সেই একই জিনিস চলছে। বাড়িতে সেই রাতে যা যা ঘটেছিল, ঠিক কি ঘটেছিল এটা তোমরা জানতে হলে এই ভিডিওরই পার্ট 1 আর পার্ট 2টা গিয়ে প্লিজ শুনে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওরা ঠিক করেই ছিল যে আজ ওর স্কুলে ওদের যে সবথেকে কাছের বন্ধু আছে তাকে এই পুরো ঘটনাটা বলবে এবং এই বাড়ির ব্যাপারে খোঁজ খবর নেবে। তারপর সঙ্গীতা আর পীয়ূষ ওদের স্কুলের 2nd ফ্লোরে করিডোরে এসে দেখা করলো ব্রেক টাইমে এবং সঙ্গীতার সেই বন্ধুকেও ডেকে পাঠালো। তারপর ওরা এক এক করে সব ঘটনা বলল যা ওদের সাথে 2-3 মাস ধরে হচ্ছিল। সব ঘটনা শোনার পর সেই বন্ধুটি ওদের যা যা বলল সেটা শুনে সঙ্গীতা আর পীয়ূষ ভয়তে কাঁটা হয়ে গেল। সঙ্গীতা এইসব শুনে বলল, আমাদের এক্ষুনি এই কথাগুলো মা বাবাকে জানানো দরকার। ওই বাড়িতে এখন হয়তো মা একা, খুব বড় বিপদ ঘটে যেতে পারে। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, আর এক মুহূর্ত ওখানে থাকা যাবে না। দাঁড়া, শান্ত হ। এখন তুই কি করে যাবি? স্কুলটা শেষ হতে দে, তারপর গিয়ে সবটা বলিস। দরকার হলে আমিও যাব তোদের সাথে। আন্টি আঙ্কেলকে পুরো ঘটনাটা আমি নিজে বলবো। তারপর যত তাড়াতাড়ি সম্ভব তোর ওখান থেকে শিফট করে যা। অনেক ফ্ল্যাট, অনেক বাড়ি ভাড়া পেয়ে যাবি, কিন্তু ওখানে থাকিস না। এই বলে ওরা 3 জন যে যার ক্লাসে চলে গেল। তারপর স্কুল ছুটি হতেই ওরা 3 জন একসাথে ওদের বাড়ি ফিরে এলো। সঙ্গীতার পীয়ূষ দরজা খুলে ভিতরে ঢুকতেই অবাক হয়ে গেল। এ কি বাবা, তুমি এত তাড়াতাড়ি চলে এসছো অফিস থেকে? কিছু হয়েছে নাকি? মা ঠিক আছে তো? কিছু কারো শরীর খারাপ হলো নাকি? ওরা সৌরভবাবুকে দেখে ঠিক যতটা অবাক হয়েছিল, সৌরভবাবুও ওদের সেই বন্ধুটিকে হঠাৎ বাড়ি আসতে দেখে ততটাই অবাক হয়েছিল। আরে না রে, ওই আর কি, মানে আজ তাড়াতাড়ি চলে এসেছি,
কারোর কিছু শরীর খারাপ হয়নি, তোরা আয় না ভিতরে আয়। আসলে সৌরভবাবু ওই মেয়েটির সামনে সেই সব ঘটনার কথা বলতে চাননি। তারপর পীয়ূষ আর সঙ্গীতা ওদের ব্যাগ রেখে আর 1 মিনিটও দেরি না করে তাড়াতাড়ি করে ওর মা আর বাবাকে নিচের ঘরে বসিয়ে সবটা বলতে শুরু করলো। দেখো, আমি যেটা এখন বলবো জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, কিন্তু এটা খুবই সিরিয়াস ম্যাটার। প্লিজ একটু বিশ্বাস করো, আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে চলো প্লিজ বাবা। এখানে আর থাকা যাবে না, এখানে থাকাটা একদম সেফ নয়। এটা শুনে সৌরভবাবু প্রায় চমকে উঠল। এ কি বলছিস তুই? তুই কি করে জানলি? তোদের সাথেও কিছু হয়েছে নাকি? কি হয়েছে মা? কিছু বিপদ ঘটেছে নাকি? সঙ্গীতা একটু অবাক হয়ে বলল, তোদের সাথেও মানে? তোমাদেরও কিছু হয়েছে? মানে এই বাড়িতে এতদিন ধরে অনেক কিছুই ঘটছে যেটা আমরা আড়াল করে রাখছি, লুকিয়ে রেখেছি। অনেক বড় ভুল করেছি বাবা। এই সব কথাগুলো অনেক আগে আমার জানিয়ে দেওয়া উচিত ছিল। এই বাড়িটা খুব একটা সুবিধের নয় বাবা, এখানে আগে অনেক দুর্ঘটনা ঘটেছে। তারপর সেই বন্ধুটি পুরো ঘটনাটা বলতে শুরু করলো। দেখুন, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের সব বলছি। এই বাড়িতে যা যা ঘটেছিল সবটা বলবো, কিন্তু আপনারা ভয় না পেয়ে প্যানিক না করে যত তাড়াতাড়ি সম্ভব একটা অন্য জায়গা দেখার চেষ্টা করুন এবং শিফট করে যান। আসলে এই বাড়িতে একটা সুখী পরিবারই বাস করত, মা, বাবা ও তাদের একমাত্র মেয়ে সন্তান। মেয়েটি আমাদের স্কুলেই পড়তো। আমাদের থেকে অনেক জুনিয়র ছিল বটে, তবে মাঝে মাঝে স্কুলে দেখেছি ভালো মেয়ে ছিল। কিন্তু হঠাৎ একদিন একটা বিশাল ঝড় নেমে এলো ওদের জীবনে। একটা বড় অ্যাক্সিডেন্ট হলো সেই বাচ্চা মেয়েটির সাথে। স্কুল থেকে ফেরার পথেই রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক এসে ওকে ধাক্কা মারলো। এবং সেই অ্যাক্সিডেন্টে ওর 2টো পা কাটা পড়ে যায়। এই অ্যাক্সিডেন্টের পর থেকেই এই পরিবার যেন আস্তে আস্তে শেষ হয়ে যেতে লাগলো। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে ওরা আর সাধারণ জীবনযাপন করতে পারছিল না। এই এত ঝড়ঝাপটা, এত রকমের বিপত্তি সামলাতে না পেরে একদিন সেই বাচ্চা মেয়েটির মা একটা বিশাল বড় ভুল ডিসিশন নিয়ে নিল। হঠাৎ একদিন এই বাড়ির বাথরুমের জানলা দিয়ে অনেক ধোঁয়া দেখতে পায় আশেপাশের লোকেরা। অনেকক্ষণ ধরে সেই ধোঁয়া বন্ধ না হওয়ায় আশেপাশের লোকেরা এবার পুলিশে খবর দিল এবং তাড়াতাড়ি করে এই বাড়িতে আসার চেষ্টা করছিল দরজা খুলে, কিন্তু দরজা ভেতর দিয়ে বন্ধ ছিল। তারপর পুলিশ এসে সেই দরজা ভেঙে যখন ভিতরে ঢুকলো, পুরো বাড়িতে ধোঁয়ায় ভরে আছে এবং একটা উগ্র পোড়া গন্ধ নাকে আসছে সবার। পুলিশ তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে দেখেছে বাথরুমের দরজাটা খোলা এবং দেখে বুঝলো সেখান থেকেই আসল ধোঁয়ার উৎপত্তি। তারপর তাড়াতাড়ি করে সেই বাথরুমের কাছে গিয়ে যা দেখলো, ওরা যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। দেখলো বাথরুমের মধ্যেই পড়ে আছে পুড়ে গিয়ে কালো হয়ে যাওয়া একজনের দেহ, এবং একটু এগিয়ে গিয়েই পাশের ঘরে দেখলো একটা বাচ্চা মেয়ের পুড়ে যাওয়া দেহ। এদিকে ইতিমধ্যেই সেই বাচ্চা মেয়েটির বাবাকে ফোন করে জানানো হয়েছিল এবং সে বাড়িতে চলেও এসেছিল, কিন্তু তাকে উপরে যেতে দেওয়া হয়নি। এই অবধি চুপচাপ শুনছিল ওরা। এবার সৌরভবাবু খুব উত্তেজিত হয়ে ওকে থামিয়ে বলল, আচ্ছা
এক মিনিট দাঁড়াও, তুমি বললে একজনের দেহ মানে পুড়ে যাওয়া দেহ ছিল বাথরুমে, আর আরেকজনেরটা ওর পাশের ঘরে, মানে কোন ঘরে? ওরা এটা কেনই বা করলো? আর তার থেকেও বড় কথা, ওদের বাবার কি হলো তারপরে? এটা শুনে সেই বন্ধুটি, মানে যে গল্প বলছিল, সে বলল, কাকু আমি সবটাই বলবো, এখনো তো আসল কথাটা বলাই হয়নি। আসলে তারপরে ঠিক কি হয়েছিল এটা পুরোটাই লোকের মুখ থেকে শোনা, যা শোনা যায় আমি আপনাদের সেটাই বলছি। বলা হয় যে সেই বাচ্চা মেয়েটির মা এই এত যন্ত্রণা, এত বাধা বিপত্তি সহ্য করতে না পেরে এবং তার সন্তানের এত কষ্ট, ব্যথা, যন্ত্রণা আর সহ্য করতে না পেরে এই মারাত্মক পথটা বেছে নিয়েছিল। বলা হয় যে সে নিজে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দিয়েছিল নিজেকে, এবং সেই আগুন দেখে, ধোঁয়া দেখে বাচ্চা মেয়েটি তাকে দেখতে গিয়ে বা তাকে ছুঁতে গিয়ে হয়তো তার গায়েও আগুন লেগে গেছিল। আবার অনেকে এটাও বলে যে সেই বাচ্চা মেয়েটির সেই নরক যন্ত্রণা থেকে তাকে মুক্তি দেওয়ার জন্যই মা এবং মেয়ে দুজনেই আগুনে প্রাণ ত্যাগ করেছিল। কিন্তু আসলে যে সেই ভয়াবহ রাতে ঠিক কি হয়েছিল, কে আসলে সুইসাইড করতে চেয়েছিল বা দুজনেই কি মৃত্যুপথ বেছে নিয়েছিল কিনা, সেটা আজও অজানা, আজও রহস্য। এবং সেই বাচ্চা মেয়েটির বাবা এই ভয়ঙ্কর সাংঘাতিক দৃশ্য না দেখতে পেরে, সহ্য না করতে পেরে উন্মাদ পাগল হয়ে গেছিল, এবং সে যে তারপর কোথায় চলে গেল আজও জানা যায়নি। সে আজও নিখোঁজ। পুলিশ অনেক চেষ্টা করেছে, তন্ন তন্ন করে খুঁজেছে চারিদিকে, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। কি মর্মান্তিক ঘটনা না? এবার আপনাদের বলি সেই অ্যাক্সিডেন্টে ঠিক কি হয়েছিল যার জন্য ওদের এত বড় স্টেপ নিতে হলো। সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টে বাচ্চা মেয়েটি তার নিজের দুটো পা হারিয়েছিল। সেই ট্রাক এসে ওর পায়ের ওপর দিয়ে চলে গেছিল এবং ও রক্তাক্ত অবস্থায় পড়ে ছটফট করছিল রাস্তায়। তারপর তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে গিয়ে অনেক চেষ্টা করা হয়, অনেক বড় বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওর পা কেউ ফিরিয়ে দিতে পারেনি। ওর সেই দুটো পা হারিয়ে ফেলার পর ও আর হাঁটতে পারতো না। ও মাটিতে বসে বসেই চলতো, মানে এক প্রকার দু হাতে ভর দিয়ে মাটিতে বসে নিজেকে হেঁচকে হেঁচকে টেনে চলতো চারিদিকে। এটা শুনেই সঙ্গীতার মা চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। মানে বলছো কি? মানে ওই অ্যাক্সিডেন্টে বাচ্চাটির পা দুটো কাটা পড়ে এবং ও আর হাঁটতে পারে না, মানে ওর পা আর ফিরে পায় না। তার মানে ও মানে ওই মাটিতে হামাগুড়ি দিয়ে, মানে এক প্রকার ওই ঘষে ঘষে যেভাবে চলে ওইভাবেই চলতো। মানে আজ আমি ওকেই দেখেছি সঙ্গীতার ঘরে ঢুকতে। ওটা কি ওরই অতৃপ্ত আত্মা? ওই কি এসেছিল, নাকি ও আজও এই বাড়িতেই থাকে? আমরাই এসেছি ওর বাড়িতে, সেই জন্যই হয়তো এইসব হচ্ছে আমাদের সাথে। এটা শুনে সঙ্গীতা বলল, তুমি আজ কি দেখেছো মা? ওকে দেখেছো মানে? কি হয়েছেটা কি আজ? তোমরা কিছু বলছো না কেন? আমাদের জানালে না কেন? কি হয়েছে? তারপর সৌরভবাবু সবটা বলল যা আজ পলা দেবীর সাথে হয়েছিল সকালে। সেটা শুনে ওরা প্রায় ভয়তে কাঁপছিল যে এই ভয়ঙ্কর বাড়িতে ওরা এত দিন ছিল, খুব বড় বিপদ ঘটলেও ঘটতে পারত। তারপর সঙ্গীতাও সবটা বলল যা এত দিন ধরে ওদের সাথে ঘটত।
সঙ্গীতা সবটা বলে নেওয়ার পরে ওই বন্ধুটি আবার বলতে লাগলো, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ওই বাচ্চা মেয়েটির পুড়ে যাওয়া দেহ পাওয়া গেছিল সঙ্গীতা আর পীয়ূষের ঘরে, এখন ওরা যে ঘরে থাকে। আসলে বলা হয় যে সেই পুড়ে গিয়ে সেই যন্ত্রণায় ছটফট করে হয়তো দৌড়ে দৌড়ে সে এদিক ওদিক করতে গিয়েই ওই ঘরে ঢুকে যায়, কিন্তু আর কতক্ষণই বা সেই বাচ্চা মেয়েটি ওই যন্ত্রণা সহ্য করবে। এই জন্যই হয়তো সঙ্গীতা আর পীয়ূষ ওই ঘরেই ওকে বারবার অনুভব করতে পারে, এবং আন্টি আপনিও হয়তো এই কারণেই ওই ঘরেই ওকে ঢুকতে দেখেছেন। আমারও মনে হয় আজ সকালে আপনি যাকে ওই ঘরে ঢুকতে দেখেছেন সে ওই। আরও একটা কথা যেটা আমি সঙ্গীতার মুখে শুনেছি, যদিও এটা পুরোটাই আমার ধারণা, সেটা হলো এই ঘটনাটা ঘটেছিল 13 তারিখ, 13ই মার্চ, এবং আমি যতটা শুনেছি সঙ্গীতা আর পীয়ূষ যতবার ওকে দেখেছে সেই দিনটা 13 তারিখই ছিল। ওই দিনেই ও বারবার ফিরে আসতে চায় এই বাড়ির মায়া ত্যাগ করতে না পেরে। সেই ভয়াবহ দিনটার পর থেকে এই বাড়িটা ওরকম পোড়ো ভুতুড়ে নির্জন অবস্থাতেই পড়ে থাকতো। তবে আপনাদের আসার বেশ কয়েক মাস আগে কিছু ছেলে চাকরি সূত্রে দিল্লিতে আসায় এই বাড়িতেই ভাড়া থাকতো, কিন্তু ওদের সাথেও খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি এই বাড়িতে। এমন তো কিছু ঘটেছিল ওদের সাথে যার জন্য ওদের মধ্যেই একজন এই বাড়িতেই সুইসাইড করতে গেছিল। আরও যদি বলি তাহলে হয়তো আপনাদের আরোই ভয় লাগবে। সেই ছেলেটা ওই উপরের ঘরেই থাকতো, বাথরুমের পাশের ঘরটা, মানে যে ঘরে এখন সঙ্গীতা আর পীয়ূষ থাকে। বাকি ছেলেরা বাকি ঘরগুলো থাকতো। ওরাও হয়তো কিছু না কিছু অনুভব করেছে, সেসব আমি অত জানি না, কিন্তু যেটুকু শোনা যায় যে ছেলেটা ওই ঘরটায় থাকতো সে নাকি পরে পাগল হয়ে গেছিল। হ্যাঁ, ওকে একটা মেন্টাল অ্যাসাইলামে রাখতে হয়েছিল। এই যা বললাম সেইগুলো সবার মুখেই শোনা। তারপর থেকে এই বাড়িতে কেউ থাকার সাহস করেনি, কারণ এই অঞ্চলে বা এই চত্বরে যারা থাকে তারা সবাই জানে এই বাড়িটা কতটা অভিশপ্ত। তবে আপনারা যে কেন এখানে থাকলেন বা আপনাদের কেন যে কেউ বারণ করলো না সেটাই আমার আশ্চর্য লাগে। তবে আপনাদের সাথে এখনও যে কোনো সেরকম বিপদ ঘটেনি এটাই অনেক বড় ব্যাপার। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে যান। দরকার হলে আমার বাড়ির নিচেটা ফাঁকাই থাকে, ওখানেও কিছুদিন থাকতে পারেন, তারপর আপনাদের সুবিধা মতো চলে যাবেন, কিন্তু এই বাড়িতে আর বেশি দিন থাকবেন না। এই বলে চুপ করে গেল সে। এতক্ষণ ধরে হাঁ করে ওরা চারজন সব শুনে প্রায় বাকরুদ্ধ হয়ে গেল। ওরা সত্যি কি বলবে, কি বিশ্বাস করবে বা কিভাবে রিয়্যাক্ট করবে কিচ্ছু বুঝতে পারছিল না। এত দিন ধরে ওরা এই অভিশপ্ত একটা বাড়িতে ছিল এবং ওদের সাথে এত কিছু ঘটছিল, কিন্তু ওরা পাত্তাই দেয়নি। হয়তো এই কদিনের মধ্যেই বড় বিপদ ঘটতে পারত। সৌরভবাবু বললেন, মানে এই সব শোনার পর তো আর এখানে থাকাটা বোকামি হবে। আমরা কালই বরঞ্চ সব গুছিয়ে নিয়ে তোমাদের বাড়িতে শিফট করে যাব। হ্যাঁ, মানে রেন্ট হিসেবেই থাকবো, তোমরা যেমন চাইবে ওরকমই দেব, কিন্তু মা এইসব শোনার পরে এই বাড়িতে তো থাকতেই পারবো না। আরে কি বলছেন আঙ্কেল, আপনাদের থেকে রেন্ট? ও আমার এত ভালো বন্ধু হয়, আমরা আপনাদের হেল্প করছি, আপনারা তো এক প্রকার বিপদেই পড়েছেন। এই কটা দিনে
ঘর খোঁজা বা বাড়ি খোঁজা খুবই কঠিন ব্যাপার, সেটা আমি জানি আঙ্কেল। আপনারা আমাদের বাড়িতে যতদিন চাইবেন থাকতে পারেন, নিচে আমাদের 2টো ঘর ফাঁকাই থাকে। আমার মাও খুব খুশি হবে যে সঙ্গীতা আর পিয়ুষ আমাদের এখানে থাকবে, তাই এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আজ তবে আসি আঙ্কেল, আসলাম রে সঙ্গীতা। আর একদম ভয় পাবেন না, আজ আপনারা একসাথেই বরঞ্চ একটা ঘরে শুয়ে যান। হ্যাঁ, তবে ওই বাথরুমের পাশের ঘরটা অ্যাভয়েডই করুন, ওখানে আর থাকবেন না। পারলে আপনারা নিচে শিফট হয়ে যান, নিচে থাকুন এবং লাগেজ টাগেজ গুছিয়ে নিন। কাল আপনারা আমাদের বাড়ি চলে আসবেন, কেমন? এই বলে সঙ্গীতার বন্ধুটি উঠে দাঁড়ালো, সবাইকে বিদায় জানিয়ে চলে গেল ওদের বাড়ি থেকে। তারপর ওরা 4 জনে মিলে নিজেদের মধ্যেই আলোচনা করছিল এতদিন ধরে ওদের সাথে যা যা হয়েছে, এবং ভয়তে ওদের প্রায় হাত পা ঠান্ডা হয়ে আসছিল। সেই রাতটা যে কোনোভাবে কাটিয়ে, ঘুম তো কারোর হলোই না, জেগেই কাটালো সারা রাত। পরের দিন লাগেজ ঠাগেজ নিয়ে বেরিয়ে গেল সেই বাড়ি থেকে। তারপর ওই বন্ধুটির বাড়িতে গিয়ে উঠল এবং ওখানেই থাকলো। সৌরভবাবু কিছুদিন পর সেই রজতের সাথে কথা বলল যে সে কেন এইসব জানার পরেও তাকে সেই বাড়িতে থাকতে দিল, তাও আবার পরিবারের সাথে। রজতকে যখন এইসব কথা বলল, রজত প্রায় আমতা আমতা করেই বলল, না না সৌরভবাবু, মানে আমি ঠিক বুঝতে পারিনি, বুঝলেন তো, যে সত্যি আপনাদের সাথেও এরকম হবে বা এরকম সত্যি হয়, কারণ আমরা তো এসব বিশ্বাস করি না। আমি তো একদমই এসব ভাবিনি যে আপনারা এইসব ফিল করবেন বা আপনাদের সাথে এইসব হবে। হ্যাঁ, গল্প শুনেছি যে এই বাড়িতে নাকি অনেক কিছু হয়, অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু আমি, যাই হোক, আমাকে ক্ষমা করে দেবেন। যদি আপনাদের বিপদ হয়ে যেত, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের এবারে ভালো কোনো ফ্ল্যাট খুঁজে দেব, আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বাড়ি খুঁজে দেব। তাহলে বুঝতে পারছো তো, না জেনে না দেখে শুনে কোনো নতুন জায়গায় গিয়ে বাড়ি কেনা বা ভাড়া করে থাকা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই অবশ্যই এরপর থেকে কেউ যদি কোথাও কোনো ইউজড বাড়ি কেনো বা কোনো ফ্ল্যাট রেন্ট করো, অবশ্যই সেই ব্যাপারে ভালো করে জেনে নেবে যে সেখানে আগে কারা থাকতো, কী কারণে তারা চলে গেছে ইত্যাদি। কারণ অনেক বাড়িতেই অনেক রহস্য লুকিয়ে থাকে, অনেকে সেটা বিশ্বাস করে, অনেকে অবিশ্বাস করে, কিন্তু কার সাথে যে কী বিপদ ঘটবে সেটা কেউ বলতে পারে না। এই বাড়িতে সেই বাচ্চা মেয়েটির আত্মা আজও ঘুরে বেড়ায়, আজও সেই বাড়ির মায়া সে ত্যাগ করতে পারেনি। ওরকম ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে অত অল্প বয়সে 2টো পা হারিয়ে তার জীবন তো বরবাদ হয়েই গেছিল, কিন্তু তারপরে তার মায়ের সেই সুইসাইড করা এবং সেই আগুনেই নিজের প্রাণ ত্যাগ করা আরও বড় ভয়ঙ্কর ব্যাপার। তাই 13 তারিখেই তার প্রেতাত্মা হয়তো আজও সেই বাড়িতে আসে, এবং যেহেতু সে তার মৃত্যুর কিছুদিন আগে থেকে সেই অ্যাক্সিডেন্টের কারণে ওরকম মাটিতে ঘষে ঘষে চলতো, মানে হামাগুড়ি দিয়ে চলতো, তাই সেইভাবেই তাকে সঙ্গীতা বা তার মা পলা দেবী দেখেছিল। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। দ্য ডার্ক প্লেসে।